সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের সরকারের আমাদের সীমান্ত নিরাপত্তা নিয়ে ভাবার সময় এসেছে। কারণ আমাদের সীমান্তে ওপারে অবস্থিত প্রতিবেশীরা আমাদের সাথে খুবই যে বন্ধুপ্রবণ তা নয়, এবং বিভিন্ন নিরাপত্তা উদ্বেগের সম্মুখীন আমরা হচ্ছি। সেজন্য আজকে আমি আলোচনা করতে চাই মায়ানমার বিষয়ে। আমরা জানি যে মায়ানমারের রাষ্ট্র ব্যবস্থা ও নিরাপত্তা কাঠামো দীর্ঘদিন ধরে এমন এক গোয়েন্দা রাষ্ট্র মডেলে গড়ে উঠেছে যেখানে রাজনৈতিক ক্ষমতা, সামরিক আধিপত্য এবং গোয়েন্দা তৎপরতা একে অপরের সাথে গভীরভাবে জড়িত। 1917 সালের টাউন অ্যাক্ট ও ভিলেজ অ্যাক্টের মতো ঔপনিবেশিক আইনের ধারাবাহিকতা আজও মায়ানমারের সমাজে নিয়ন্ত্রণমূলক প্রশাসনের ভিত্তি হিসাবে কাজ করছে। এই আইনের ফলে নাগরিকদের মৌলিক অধিকারগুলো কন্ট্রোল করা হয়। নাগরিকদের চলাফেরা, রাত্রি যাপন থেকে শুরু করে সব কিছু স্থানীয় প্রশাসনের অনুমতির উপর নির্ভর হয়ে পড়ে, যা কার্যত একটি নজরদারি রাষ্ট্র হিসাবে পরিণত করেছে মায়ানমারকে। স্বাধীনতার পর থেকেই মায়ানমারের সামরিক নেতৃত্ব গোয়েন্দা কাঠামোকে রাষ্ট্রীয় নিরাপত্তার কেন্দ্রবিন্দুতে স্থাপন করে। বিশেষ করে জেনারেল নেউইনের শাসনামলে 1962 থেকে 1988 পর্যন্ত গোয়েন্দা তৎপরতা ব্যাপকভাবে সম্প্রসারিত হয়। পরবর্তীতে খিন নিয়েন্টের নেতৃত্বে ডাইরেক্টরেট অফ ডিফেন্স সার্ভিসেস ইন্টেলিজেন্স DDSI একটি শক্তিশালী ও প্রায় স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়। DDSI OSS অর্থাৎ অফিস অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং OCMI এর মতো সংস্থাগুলো কেবল নিরাপত্তা নয়, অর্থনীতি, কূটনীতি এবং প্রশাসনের উপরও গভীর প্রভাব বিস্তার করে। মায়ানমারের গোয়েন্দা ব্যবস্থার একটি বৈশিষ্ট্য হল এর বিস্তৃত মানব গোয়েন্দা নেটওয়ার্ক। 1990-এর দশক থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতি 20 জন শিক্ষার্থীর জন্য একজন এবং প্রতি 10 জন সরকারি কর্মচারীর জন্য একজন করে নজরদারির অভিযোগ ওঠে। যদিও এসব সংখ্যার নির্ভুলতা নিয়ে বিতর্ক রয়েছে, তথাপি বাস্তবতা হলো মায়ানমারে পারস্পরিক অবিশ্বাস একটি সামাজিক সংস্কৃতিতে পরিণত হয়েছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। নাগরিকরা নিজেদের মধ্যে সংবেদনশীল তথ্য ভাগাভাগি করতে ভয় পায়, কারণ যে কেউ গোয়েন্দা সংস্থার সদস্য হতে পারে এমন ধারণা ব্যাপকভাবে প্রচলিত। এই ভয় ও নিয়ন্ত্রণের সংস্কৃতি শুধুমাত্র বাস্তব প্রশাসনিক কাঠামোতেই সীমাবদ্ধ নয়, এটি জনপ্রিয় সংস্কৃতিতেও প্রভাব ফেলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, পত্রিকা এবং সিরিজধর্মী গল্পে গোয়েন্দা তৎপরতার নানা মিথ ও কাহিনী প্রচার করা হয়, যা জনগণের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণ সৃষ্টি করে। এর ফলে রাষ্ট্রীয় বয়ানকে প্রশ্নহীনভাবে গ্রহণ করার প্রবণতা বাড়ে। আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে মায়ানমারের গোয়েন্দা তৎপরতা উল্লেখযোগ্য। 1997 সালে আসিয়ানের সদস্যপদ লাভের পেছনে কূটনীতিক লবিং ও গোয়েন্দা সংযোগের ভূমিকা ছিল বলে ধারণা করা হয়। একই সময়ে থাইল্যান্ডের নিরাপত্তা বিশ্লেষকরা উল্লেখ করেন যে মায়ানমার তার সামরিক বাজেটের 20 থেকে 30% গোয়েন্দা খাতে ব্যয় করে, যা পরবর্তীতে 40%-এর কাছাকাছি পৌঁছেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। অর্থনৈতিক ক্ষেত্রেও এই সংস্থাগুলো স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বৈধ ও অবৈধ ব্যবসা, বিশেষ করে মাদক অর্থনীতি থেকে প্রাপ্ত অর্থ দিয়ে তারা নিজস্ব অপারেশন পরিচালনা করে। আফগানিস্তানে পপি চাষ হ্রাস পাওয়ার পর মায়ানমার বিশ্বের অন্যতম বৃহৎ আফিম উৎপাদনকারী দেশে পরিণত হয়, যা গোয়েন্দা ও সামরিক নেটওয়ার্কের অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাজনৈতিক কাঠামোর দিক থেকে মায়ানমার একটি শক্তিশালী সামরিক নিয়ন্ত্রিত রাষ্ট্র। অং সান সু কি গণতান্ত্রিক নেতৃত্বে আসার পরও গোয়েন্দা ও সামরিক কাঠামোর উপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। তার সরকারের ক্ষমতা মূলত সীমিত ছিল। বিশেষ করে প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও সীমান্ত মন্ত্রণালয় সামরিক বাহিনীর নিয়ন্ত্রণেই থেকে যায়। 2007 সালের স্যাফরন রিভলিউশনে হাজার হাজার বৌদ্ধ ভিক্ষুক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করলেও
সামরিক গোয়েন্দা নেটওয়ার্ক দ্রুত আন্দোলন দমন করে এবং প্রায় ৬,০০০-এর রাজনৈতিক কর্মীকে গ্রেপ্তার করে। প্রযুক্তিগত ক্ষেত্রেও মায়ানমার আন্তর্জাতিক সহযোগিতা নিয়েছে বলে অভিযোগ রয়েছে। উত্তর কোরিয়া ও অন্যান্য দেশের সহায়তায় সাইবার নজরদারি, ফোন ও ইমেইল পর্যবেক্ষণ ব্যবস্থার উন্নয়ন ঘটানো হয়েছে বলে পশ্চিমা সূত্রগুলো উল্লেখ করেছে বিভিন্ন জায়গায়। একই সঙ্গে পারমাণবিক কর্মসূচি সম্পর্কেও ২০১০ সালে কিছু বিতর্কিত প্রতিবেদন প্রকাশিত হয়। ভূরাজনৈতিক বাস্তবতায় মায়ানমার একটি সন্দেহপ্রবণ রাষ্ট্র হিসেবে পরিচিত। ভারত, চীন, বাংলাদেশ ও থাইল্যান্ডের মাঝখানে অবস্থিত এই দেশটি প্রায় সব প্রতিবেশীকেই সম্ভাব্য হুমকি হিসাবে বিবেচনা করে। ১৯৮৮ সালের গণ অভ্যুত্থানে বিদেশি গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে নানা অভিযোগ উত্থাপিত হয় এবং এই ধারণা আজও তাদের নীতি নির্ধারণে প্রভাব ফেলে। বাংলাদেশের জন্য মায়ানমারের এই গোয়েন্দা প্রধান রাষ্ট্র ব্যবস্থা কেবল একটি প্রতিবেশী দেশের আভ্যন্তরীণ বাস্তবতা নয়, বরং এটি সরাসরি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, কূটনীতি ও আভ্যন্তরীণ স্থিতিশীলতার উপর প্রভাব বিস্তারকারী একটি জটিল সমস্যা এবং বাস্তবতা। এই প্রভাবকে ৩টি প্রধান মাত্রায় আরও গভীরভাবে বোঝা প্রয়োজন। প্রথমত, সীমান্ত নিরাপত্তার চ্যালেঞ্জ দিন দিন আরও বহুমাত্রিক হয়ে উঠছে। বাংলাদেশ মায়ানমার সীমান্ত প্রায় ২৭১ কিলোমিটার দীর্ঘ এবং এর একটি বড় অংশ দুর্গম পার্বত্য অঞ্চল ও বনভূমি দ্বারা আচ্ছাদিত, যা কার্যকর নজরদারিকে স্বাভাবিকভাবেই কঠিন করে তোলে এবং ব্যাহত করে। মায়ানমারের রাখাইন ও চীন প্রদেশে চলমান সংঘাত, বিশেষ করে সামরিক জান্তা ও বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, সীমান্তকে একটি আনস্টেবল ফ্রন্টিয়ারে পরিণত করেছে। এর সরাসরি ফলাফল হচ্ছে রোহিঙ্গা শরণার্থীর ঢল, যেখানে বাংলাদেশ ইতিমধ্যে প্রায় ১৩ লক্ষেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। এই মানবিক সংকটের আড়ালে অবৈধ অস্ত্র, ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্যের চোরাচালান একটি বড় নিরাপত্তা হুমকিতে রূপ নিয়েছে। বিশেষ করে টেকনাফ কক্সবাজার করিডোর এখন দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মাদক ট্রানজিট রুট হিসাবে পরিচিত। সীমান্তে অনুপ্রবেশ, মানব পাচার, এমনকি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের গোপন চলাচল, এই সবই বাংলাদেশের আভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার ঝুঁকি তৈরি করেছে এবং জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি। দ্বিতীয়ত, গোয়েন্দা অনুপ্রবেশের ঝুঁকি একটি সাইলেন্ট থ্রেট হিসাবে কাজ করে, যা দৃশ্যমান না হলেও অত্যন্ত গভীর প্রভাব ফেলতে পারে। মায়ানমারের মতো একটি রাষ্ট্র, যেখানে গোয়েন্দা কাঠামো রাষ্ট্রযন্ত্রের কেন্দ্রে অবস্থান করে, সেখানে প্রতিবেশী দেশে প্রভাব বিস্তারের জন্য মানব গোয়েন্দা বা হিউম্যান ইন্টেলিজেন্স ব্যবহার করা একটি স্বাভাবিক কৌশল। বাংলাদেশে রোহিঙ্গা শিবির, সীমান্তবর্তী বাণিজ্যিক নেটওয়ার্ক, এনজিও কার্যক্রম কিংবা এমনকি অভিবাসী শ্রমিকদের মধ্যেও অনুপ্রবেশের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এই ধরনের অনুপ্রবেশ শুধু সংগ্রহেই সীমাবদ্ধ থাকে না, বরং এটি বিভ্রান্তি সৃষ্টি, সামাজিক অস্থিরতা উস্কে দেওয়া বা নির্দিষ্ট রাজনৈতিক বা কৌশলগত উদ্দেশ্য অর্জনের জন্য ব্যবহার হতে পারে। ফলে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর জন্য কাউন্টার ইন্টেলিজেন্স সক্ষমতা আরও বাড়াতে হবে এবং তার সময়ের দাবি, এবং কার্যকরভাবে কাউন্টার ইন্টেলিজেন্স পরিচালনা করতে হবে। তৃতীয়ত, আঞ্চলিক শক্তির প্রতিযোগিতা বাংলাদেশের কৌশলগত অবস্থানকে আরও জটিল করে তুলেছে। মায়ানমার ভূরাজনৈতিকভাবে এমন একটি অবস্থানে রয়েছে যেখানে ইন্ডিয়া ও চায়না, এই দুই পরাশক্তিরই স্বার্থ জড়িত রয়েছে। চীন মায়ানমারে তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর অংশ হিসাবে কিয়াকফিউ গভীর সমুদ্র বন্দর, পাইপলাইন ও অবকাঠামো প্রকল্পে ব্যাপক বিনিয়োগ করেছে। অন্যদিকে ভারত অ্যাক্ট ইস্ট পলিসি এর আওতায় উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা ও সংযোগ বৃদ্ধির জন্য মায়ানমারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে চায়। এই প্রতিযোগিতার ফলে মায়ানমার এক ধরনের ব্যালেন্সিং রাষ্ট্র হিসাবে কাজ করে, যা কখনো চীনের দিকে, কখনো ভারতের দিকে ঝুঁকে পড়ে। বাংলাদেশ এই ভূরাজনৈতিক খেলায় একটি সংবেদনশীল অবস্থানে রয়েছে। একদিকে চীনের সাথে অর্থনৈতিক সহযোগিতা, অন্যদিকে ভারতের সাথে ঐতিহাসিক ও নিরাপত্তা সম্পর্ক।
এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা একটি সূক্ষ্ম কৌশলগত চ্যালেঞ্জ। মায়ানমার যদি কোনো এক পক্ষের দিকে অতিরিক্ত ঝুঁকে পড়ে তাহলে তার প্রভাব সরাসরি বাংলাদেশের উপরে পড়তে পারে, বিশেষ করে নিরাপত্তা, বাণিজ্য ও আঞ্চলিক কূটনীতির ক্ষেত্রে। এই বাস্তবতায় বাংলাদেশের জন্য করণীয় কেবল প্রতিক্রিয়াশীল হওয়া নয়, বরং একটি প্রোঅ্যাক্টিভ ও সমন্বিত কৌশল গ্রহণ করা। সীমান্তে প্রযুক্তি নির্ভর নজরদারি, গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে তথ্য আদান প্রদানের সমন্বয় এবং আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যপূর্ণ অবস্থান, এই তিনটি স্তম্ভের উপর ভিত্তি করেই একটি কার্যকর নিরাপত্তা কাঠামো গড়ে তোলা সম্ভব। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও আন্তর্জাতিকীকরণেও বাংলাদেশের কৌশলগত অগ্রাধিকারের অংশ হওয়া উচিত। সবশেষে যে জিনিসটা বলতে চাই, মায়ানমারের গোয়েন্দা নির্ভর রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশের জন্য একটি সতর্কবার্তা, যেখানে নিরাপত্তা, কূটনীতি ও আভ্যন্তরীণ স্থিতিশীলতা একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই জটিল বাস্তবতা মোকাবিলার প্রয়োজন সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি, দক্ষ নেতৃত্ব এবং আধুনিকরণ রাষ্ট্রীয় সক্ষমতা। এই প্রেক্ষাপটে বাংলাদেশের করণীয় সুস্পষ্ট ও বহুমাত্রিক হওয়া প্রয়োজন। প্রথমত, প্রযুক্তি নির্ভর সীমান্ত ব্যবস্থাপনা, ড্রোন, স্যাটেলাইট নজরদারি ও স্মার্ট ফেন্সিং জোরদার করতে হবে। দ্বিতীয়ত, গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং আঞ্চলিক তথ্য বিনিময় শক্তিশালী করতে হবে। তৃতীয়ত, রোহিঙ্গা সংকটের কূটনৈতিক সমাধানে আন্তর্জাতিক চাপ বাড়াতে হবে, যাতে মায়ানমারের উপর মানবিক ও রাজনৈতিক দায়বদ্ধতা সৃষ্টি হয়। চতুর্থত, আভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামোকে আধুনিক ও পেশাদার করতে হবে, যাতে বাহ্যিক প্রভাব মোকাবিলা করা যায়। মায়ানমারের গোয়েন্দা নির্ভর রাষ্ট্র ব্যবস্থা কেবল তার নিজস্ব রাজনৈতিক বাস্তবতাকেই প্রতিফলিত করে না, বরং পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর প্রভাব ফেলে। বাংলাদেশের জন্য এই বাস্তবতা বোঝা এবং একটি সমন্বিত, কৌশলগত ও প্রযুক্তি নির্ভর নিরাপত্তা নীতি গ্রহণ করা আজ সময়ের দাবি। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।